এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। আমি গান শিখি নাই কখনো, এমনি ট্রাই করতো আব্বা ছোটবেলায়। তো আব্বা নজরুল একাডেমি তো নিয়ে গেছে আমাকে। আব্বা একদিক দিয়ে বেরোলো, আমি আরেক দিয়ে বেরোয় গেলাম মাঠের দিকে। পুরো পরিবার নিয়ে এবারের ঈদটা কেমন ছিল? বড় ছেলে তো থাকে টরন্টোতে, বড় বৌমাও থাকে, একসাথে থাকে। আর আমি আমার ছোট ছেলের মেয়ে আর আমার ওয়াইফ। এবার আর কুমিল্লা যাওয়া হয়নি ঈদ করতে। কখনো কি এমন হয়েছে পুরো জীবদ্দশায় যে টাকা পয়সা টানা পোড়নে আপনি আছেন? আমার ছোট ছেলে ওর মাকে বললো, বাবা এত বড় একজন সেলিব্রিটি, বাবাকে সবাই চিনে, বাবার তো ওই টানা পোড়ানি শেষ হচ্ছে না। তারপরে একটা ঘড়ি পরি না, চেইন পরি না, সানগ্লাস পরি না, কেউ দিলে পরি আর কি, কিনে পরি না। তো তখন মাকে বললাম যে, ওকে বললো সাধারণ থাকাটা অসাধারণ ব্যাপার, আমি এটাই সাধারণ থাকার চেষ্টা করি। ভাবির সঙ্গে আপনার পরিচয়, সেটা নিয়ে অনেক রকম মুখরোচক গল্প আছে। ক্রিকেট রাসিসকে সে পছন্দ করে। তারপর ওদের বাসায় আবার আমরা নেট প্র্যাকটিস করতাম, ব্যাটিং বোলিং। তখন সে আমাদেরকে খাওয়া দাওয়া করাতো। আস্তে আস্তে কেমনে কেমনে জানি ভালো লাগা লাগে শুরু হয়ে গেল। পরে ভাবিকে যে 92-তে বিয়ে করে, এটা কি পালিয়ে গিয়ে বিয়ে? না না, পালে না, পালাপালি দেবে না। সেটা হচ্ছে সে বেরোয় গেছে বাসা থেকে, সেখান থেকে তাকে তুলে নিয়ে আসছে আমার চাচার বাসায়। আব্বা খুব হেল্প করছে আমাকে। আরে বাহ, সাংঘাতিক ব্যাপার। ভাবির বয়স তখন কত ছিল? আমরা একই ব্যাচের ছিলাম। তো সে একটু আমার 9 মাসের বড়। ওর ডেডিকেশন ছিল হাই। আমার মনে হয় যে আমি তাকে সেভাবে ভালোবাসতে পারিনি যেভাবে সে আমাকে বাসে। রাজনীতি নিয়ে আপনার মন্তব্য? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফ্যান আমি। বিএনপির রাজনীতি আমি করি না, কিন্তু বিএনপির সমর্থক কিন্তু আমি এখন আছি এবং থাকবো। ঈদ মোবারক প্রিয় দর্শক। আজকের ঈদ ভীষণ রঙিন, কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন তেমনই একজন মানুষ। তাকে পরিচয় করানোর আগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএস শৈশবের ঈদে। সঙ্গে আছি মৌ। আর যার কথা বলবো, তিনি গানে গানে এক এক সময় এক এক কথা বলে ওঠেন। তবে এই মানুষটি বাংলা গানের ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ, এবং বাংলা গানের যুবরাজ যাকে সবসময় বলা হয়। এবং কিছু বিষয় কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা আসলে গড গিফটেড, সবাই পায় না। সে অসীম এক ধরনের সুর এবং গলা তাকে সৃষ্টিকর্তা দিয়েছেন, এবং সেটার তিনি খুব সুন্দর প্রয়োগ করেছেন, যার জন্যই কিন্তু তিনি মানুষের মনে আজীবন জায়গা তো করে নিয়েছেনই, এবং আজীবন যতদিন বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, বাংলা ভাষা থাকবে, সেই পর্যন্ত তিনি আমাদের মাঝে থাকবেন। এবং এই মুহূর্তে তো আমার সামনে বসে রয়েছেন একজন জীবন্ত কিংবদন্তি, এবং যিনি সঙ্গীতের ভাণ্ডারকে করেছেন আসলে সমৃদ্ধ, সঙ্গীতের আকাশের এক ধ্রুবতারা। কখনো তিনি বলেন, ও প্রিয়া তুমি কোথায়, কখনো বা ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, আবার কখনো স্বার্থপরের মতো চাওয়া প্রতিশ্রুতি ভুলে যাওয়া, এমন অনেক কথা আসলে এখন অবলীলায় বলে ফেলা যায়। তিনি আসিফ আকবর। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক, ভালো আছি। যাক, ফাইনালি আপনার মুখোমুখি বসার সৌভাগ্য আমার হলো। কারণ আমি খুবই লাকি যে আমি অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের ইন্টারভিউ নেবার সুযোগ হয়েছে, কিন্তু আপনার ইন্টারভিউ আমি কখনো নিতে পারিনি। হ্যাঁ, মানে ফর দ্য ফার্স্ট টাইম আপনি সামনে বসে আছেন। ঈদের গল্প দিয়ে শুরু করতে চাই। রুদ্র রণ, তাদের বাবা আপনি, এবং পুরো পরিবার নিয়ে এবারের ঈদটা কেমন ছিল? বড় ছেলে তো থাকে টরন্টোতে, বড় বৌমাও থাকে, একসাথে থাকে। আর আমি আমার ছোট ছেলের মেয়ে আর আমার ওয়াইফ, আমরা ঢাকায় আছি। আর আমার ইনফ্যাক্ট আমাদের 7 ভাই বোনই ঢাকায় থাকেন। তো সেক্ষেত্রে আবার এবার আর কুমিল্লা যাওয়া হয়নি ঈদ করতে, ঢাকায় ঈদ করছি সবাই মিলে। কুমিল্লার ঈদ আর ঢাকার ঈদের মধ্যে পার্থক্য কি? ঢাকায় ঈদ হচ্ছে প্রচুর বিশ্রাম, প্রচুর আত্মীয় স্বজনের সাথে, মুরব্বীদের সাথে দেখা করি, ফ্যামিলি নিয়ে ঘুরি, ভাই বোনদের বাসায় যাই। এটা একটা অনেকটা আনন্দের চেয়ে ফর্মালিটি বেশি হয়ে যায়। আর কুমিল্লা থাকলে যেটা হয়, যেমন পাড়া মহল্লায় আমাদের যে মুরব্বীরা আছেন, আমার সবসময় একটু সিনিয়র সিটিজেনদের প্রতি আমার আবেগ থাকে, বাচ্চাদের প্রতি থাকে। তো ঘুরে ঘুরে বাসায় ঘুরি, কে কি গরু কিনলো, কিভাবে জবাই হলো, বা কে ম্যানেজমেন্টগুলো কি ঘুরিয়ে দেখেন, নেশা আর কি আমার একটা ভালো লাগে। কখনো নিজে হাতে গরুর চামড়া ছাড়িয়েছেন? হ্যাঁ, আমি এক ধরনের কষাই ছিলাম, কারণ আমরা তখন তো আমরা 5 ভাই। তো 5 ভাইয়ের মধ্যে আমরা বড় ভাই খুব একটা ধরতেন না, বাকি 4 জন মোটামুটি আমরা এক্সপার্ট কষাই ছিলাম। ও বাবা! কারণ তখন তো আর কষাই ট্রেনটা ওইভাবে ছিল না। তখন কি মাংস কাটা থেকে শুরু করে ছিলা থেকে শুরু করে সব কাজ করা? আমাদের কাজ ছিল চামড়াটা ছিলে, মাংসগুলোকে আলগা করা। পরবর্তীতে আমার যে হেল্পিং হ্যান্ড আছেন, আমার তো একটা গ্যাং ছিল, ওই গ্যাং এর কাজ ছিল বাকিগুলো সাইজ করা আর কি, মাপা।
আমরা মাংস যে 3 ভাগ করা, তারপর ডিস্ট্রিবিউট করা, এগুলো আবার অনেক ভাই বোন তো কেউ ভাগ করে নিত আর কি। তো আমার কাজ ছিল বেসিক্যালি নামাজের পরে কোরবানি সম্পন্ন করার পরে ঘুম দিয়ে তারপরে এলাকায় সফরে বেরোয়া। আচ্ছা, এই যে আর ঈদের কথা যদি বলি, রোজার ঈদের সকালটা কিভাবে শুরু করতেন? রোজার আছে আমার বড় ভাই আনিস আকবর, তিনি একটু চঞ্চল মানুষ আর কি। এই ফজর নামাজের পর থেকে ওনার শুরুতে হইচই, সবাই রেডি হও নামাজ যাব, মানে বাসার মধ্যে হইচই শুরু করে দেয় একদম ভোরবেলা। সাপোজ নামাজ হচ্ছে 8:30টায়, উনি সেই 5:30 6টা থেকে চিল্লাচিল্লি শুরু করে দিত। এটা যেহেতু আমি একটু লেটে ঘুমাই, এটা কি আগে থেকেই ছিল? আমি ছোটবেলা থেকে একটু রাত জাগা সবসময়, সেই ক্লাস 3-4 থেকে, কারণ অনেক চুরি টুরি করতাম। তো কি চুরি করতেন? এই যে আমাদের ফলমূল, যেমন নারকেল, হ্যাঁ, এটা আবার আমাদের সোর্স অফ ইনকাম ছিল। যে এরকম লাইক আমার পাশে বাসা হচ্ছে ডক্টর পিএস করিম, মানে অ্যাডভোকেট এম এ করিম সাহেব বাসা। তোমার বাসায় অনেক নারিকেল গাছ ছিল। তো আমরা আগে থেকে যদি খেলতাম, আমাদের ব্যাট বল কিনতে হতো, আমাদের কিছু খরচ ছিল। আর এই করিম কাকার বাসায় কেউ থাকতেন না। তো আবার স্কুলে যখন পড়তাম কনভেন্টে, তো সিস্টারদেরকে বা টিচারদেরকে দেওয়ার জন্য ফুলও লাগতো, কারণ আমি স্টুডেন্ট ভালো ছিলাম কিন্তু পড়তাম না, দুষ্টামি করতাম। তো ভাবতাম যে আমাদের সিস্টার বা মিসকে যদি আমি একটা ফুল টুল দেই তাহলে হয়তো রক্ষা পাওয়া যায় আর কি। কিন্তু ওটা কাজ হয় নাই। আর নারিকেলগুলো বিক্রি করে দিতাম আমাদের আশেপাশে নিজেদের সিন্ডিকেটের মধ্যে। টাকা দিয়ে কি করতেন? ব্যাট বল কিনতাম। আচ্ছা, ক্রিকেট খেলতে খুব পছন্দ করতেন? হ্যাঁ, শিল্ড কিনতাম। আবার পাড়ায় টুর্নামেন্ট হতো, তখন আবার খরচ হতো একটু। তো শিল্ড কিন্তু 2 পার্টি মিলে আর কি। ওরা কিন্তু অর্ধেক টাকা দিত, আমরা অর্ধেক টাকা দিতাম, তারপর যে জিতে সে শিল্ড নিয়ে যেত। তো তখন তো আমরা ছোট, মানে লাইক 6, 7, 8-এ পড়ি। হালকা কিশোর গ্যাং টাইপের একটা নেচার ছিল। হ্যাঁ, ওটা আপনাকে দেখলে কিন্তু বোঝা যায়। তো এদের কুমিল্লার ঈদের বৈচিত্র্য ছিল অনেক। আমার ছোটবেলাটা যেমন আগের দিন রাতে বা তার আগের দিন 5 ভাইয়ের জন্য একই রকম শার্ট তৈরি করা হতো, বন্ধুর জন্য একই রকম কামিজ তৈরি করা হতো। ভাই বোন? আমরা 5 ভাই বোন। বাহ, 7 জন। হ্যাঁ, বড় বোন, তারপর একদম ছোট ভাই আমার। তো ইসরায়েলে আমি একটু আগে চলে যেতাম টেলারে, শহীদ ভাইয়ের টেলারে গিয়ে দেখতাম আমার ড্রেসটার কি অবস্থা, আমারটা সাইজ করা হলো কিনা, বা যেহেতু 5টা শার্ট, তা আমি আমার টাকে নিয়ে চলে আসতাম। কারণ আমি সারা রাত জাগতাম, বসে থাকতাম টেলারে, উনি কাটতেন, সেলাই করতেন, তারপর আমি নিয়ে আসতাম, তারপর তাদের হইল না হইল নেই। তো পরবর্তীতে হয়ে যেত ভোর পর্যন্ত, ভোর নাগাদ মানে সেলাই শেষ হতো, 3-4 দিন ধরে চলতো। তো এই আর কি মজা ছিল একটা। এবং উঠে কি সেমাই নাকি পায়েস কোনটা খেতেন? আমি আসলে সকালবেলা কিছু খাই না, কিন্তু ওই যে বাসায় তো ট্র্যাডিশন থাকে, সেমাই খাইতে হয়, তারপর এসেও আবার খাইতে হয় নামাজের পরে। কারণ ঈদগাহে নামাজের পরে আবার কোলাকুলির ব্যাপার থাকে, মুরব্বীদের সালাম করার ব্যাপার থাকে, পাড়া প্রতিবেশী আছেন যারা মুরব্বী সিনিয়র, বা আমাদের নিজস্ব বন্ধু বান্ধব আছে। তো মোটামুটি নামাজ পড়ে আসতে আসতে একটু সময় লাগতো। তারপর কখনো ওই নামাজ পড়ে চলে যেতাম ধর্মসভার পারে, ওখানে গিয়ে আমাদের ফ্রেন্ডের সাথে সিগারেট খেতাম, তারপরে বাসা যেতাম আর কি, এরকম। বাহ, কি অন্যরকম। আপনি যে অবলীলায় সব বলে ফেলেন, অনেকেই বলে যে আপনি অনেক রাগী, অনেক রুড, একটু অন্যরকম। এটা কি আপনি একদম ছোটবেলা থেকেই? আপনি কি মনে করেন আপনি আসলেই ভীষণ রাগী এবং রুড? ব্যাপারটা ঠিক ওইরকম না, আমি খুব যৌক্তিক। আচ্ছা। এবং আমি টেম্পার হারিয়ে ফেলি যখন একটা বোকার সাথে অনেকক্ষণ কথা বলি, তাকে বোঝানো যাচ্ছে না বা সেও বুঝতে চাচ্ছে না। তো এগুলো আমি পরবর্তী থিওরি অ্যাপ্লাই করলাম, আসলে কার সাথে আমি তর্ক করব এবং কাকে বোঝাবো। আর এখন তো ফেসবুক আসার পরে বুঝে কোনো লাভ নেই, কারণ মানুষের রোগ হলে যে এলিট রোগ থাকে, কিছু ক্যান্সার, একটা এলিট রোগ, অনেক কিছু এলিট রোগ থাকে না, ফেসবুক হয়ে গেছে দাউদ, এক্সিমা, বিখাউজ, এই টাইপের রোগ হয়ে গেছে, এর চুলকানি খালি। তো এদেরকে বোঝাতে যাই না আমি আমার লেখালেখি দেয়, ব্লক অপশন থাকে তো মেরে দিই। তো সুতরাং আমি চাই যে দুষ্টগুরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমি খুব মেনটেন করি এটা। আমার অ্যাডমিন আছে 3 জন, তাদের কাজই হচ্ছে কেচি চালানো। তো আমি যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা উপেক্ষা করতে পারি না, মেনটেন করতে হয়। আবার আমরা যে কাজ করি, গানের কাজ করি, সেগুলো তথ্য দিতে হয়, লিখি আমি নিজে, সেগুলো আবার এক্সপ্রেস ফ্যামিলিকে নিয়ে লিখি, দেশের সমস্যা নিয়ে লিখি, মানে লিখতেই থাকি আর কি। এটা একটা নেচার ছোটবেলা থেকে। এখন তো ফেসবুক আসাতে সুবিধা হলে টাইপ করে পোস্ট করে দিই, এটা একটা সুবিধা আর কি। তো আমি এনজয় করার চেষ্টা করি, কিন্তু আমার ওই ঠোটকাটা বা স্পষ্টভাষী বা যে রুড, এটা আসলে পরিস্থিতির কারণে, এটা হচ্ছে আমার যৌক্তিকতার কারণে। এখন আমি যেই কথাটা বলে ফেললাম রাইট নাও, আমি জানি এটা যৌক্তিক, কিন্তু মানুষ এটাকে নিবে অ্যারোগেন্স হিসেবে। এই কথাটা সত্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 মাস পরে আমার ছোট ভাই দিন আসলো আমার অফিসে, আপন ছোট ভাই আতিক একবার, সে এসে বললো আমি তো ভাবলাম তুমি পাগলামি করতেছো। তো আমি বললাম এটা তুমি কয় মাস আগে মনে হচ্ছে পাগলামি করছি? বলো 3 মাস তো হবেই।
3 মাস পর তুমি সরি বলার জন্য সময় পাবে না, কারণ আমি যে কথাটা বলি আমি বুঝে যুক্তিসঙ্গতভাবে বলি, আমার কাছে পয়েন্টস থাকে এবং এই কথাটা বোঝার জন্য সময় লাগবে, সময় গেলে তারপর তুমি বুঝতে পারবে যে আমার কথাটা ওই সময় অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তো এখন তো সবাই তো অনেক দূরের ভিশন নিয়ে কাজ করবে না, তা আমি একটু ভাবি। আবার যেহেতু সাংগঠনিক ছিলাম, ছোটবেলা থেকে আমি অর্গানাইজার ছিলাম এবং মানে দলবদ্ধ ওই ব্যাপারটা, হ্যাঁ, নেতৃত্ব দেবার গুণাবলী আপনার মধ্যে মানে দলবদ্ধ প্রকট। নেকড়ের মতো ছিলাম আর কি। তো নেকড়েদের লিডারও ছিলাম আমি। আমরা 5 ভাই আবার 5 গ্রুপের লিডার ছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের স্কুলে ডিবেটার ছিল, স্কুলে ভালো ভালো স্টুডেন্ট ছিল, আবার আমাদের মতো লাফাঙ্গা স্টুডেন্টও ছিল। তা আমি মেনটেন করতাম। আমার মিডল ক্লাস এক ধরনের স্টুডেন্ট থাকতো যে যা 8.5 টাকা দিয়ে বইটা কিনলো, এটা আগা থেকে মাথা মতো পড়তে হবে, তো আমি আর ওইগুলো পড়তাম না। আমার ওটা টপিক ছিল এরকম যেটা ইন্টারেস্ট পাই, যেটা যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স আমার আগ্রহ নেই, কারণ এগুলো সবাই জানে, ওরা বলে দিচ্ছে লিখতে হবে। কিন্তু সোশ্যাল যে সাবজেক্টগুলি আছে সেখানে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। জিওগ্রাফি জানলাম, তো যেখানে আমি পড়াশোনার ইন্টারেস্ট পেতাম সেখানে, যেন অঙ্কে আমার কখনো আমি 36 পেয়ে মেট্রিক পাস করছি কোনো মতে, 42 অ্যান্সার করলাম। হ্যাঁ, মানে আমি অ্যান্সারই করেছি 42-এর, কারণ আমি কখনো অ্যালজেব্রা করিনি। ওর দুটো উৎপাদক ছিল আর একটা সম্পাদ্য বহুপদ একটা টাচ করে, বাকি 30 পাটিগণিতের অ্যান্সার। ও 36, আমার বাসায় টেনশন ছিল যে পাস করি কিনা সিস্টেম। আমি এখন স্বপ্ন দেখি মাঝে মধ্যে আমি বোধহয় আর ফেল করতেছি এখন মনে আমার এখনো। ও মাই গড, আমি ভাবলাম যেটা বোধহয় আমারই হয়, আমি এখনো মনে হচ্ছে আমি পরীক্ষার হলে বসে উপপাদ্য লিখছি, এটা আমার এখনো স্টিল প্রায়ই হয়। আমি স্বপ্নে দেখি আমার খুব মুশকিল হয়ে যায় যে আরে আমার এই সাবজেক্টটা কি আমাকে মাস্টার্সটা কমপ্লিট করতে দিবে না, আমি কি অনার্সের এই আমার সবাই পাস করে যাবে, আমার ফ্যামিলিতে কি হবে, আমি ফেল করবো, এরকম স্বপ্নে আতঙ্কে থেকে। কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখেছি যে আমি ইন্টারমিডিয়েট পাস করিনি। হ্যাঁ, এমন হয় আমার, বিশেষ করে পরীক্ষা একটা প্যানিক, এটা থাকে। এটা আমার মনে হয় আমার না, এটা কমন প্রবলেম মনে হয় সবার, যারা একটু পড়াশোনা নিয়ে ভাবে যে ফেল করলে বাসায় প্রবলেম হতে পারে, ওরকম আর কি হতেই পারে। গানের প্রসঙ্গে আসবো, একটু গান না শুনলে মনে হচ্ছে খুবই রসহীন প্রোগ্রাম আমার। আমি প্রথম অ্যালবাম থেকে গাই। হ্যাঁ। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে গড গিফটেড, আপনি কি এটা বিলিভ করেন যে? আমি পৃথিবীর সব কিছুকে গড গিফটেড মনে করি, কারণ আমি যখন ছোটবেলায় আমরা মক্তবে যেতাম বা স্কুলে যখন আমাদেরকে সবসময় বলা হতো আল্লাহর ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না, উনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তো আমি সব কিছুকে যে আজকে বসছি, এটা একটা গড গিফটেড ইস্যু। তোমার সাথে আমার দেখা হলো কয়েকদিন আগে একটা প্রোগ্রামে, আজকে তোমার প্রোগ্রাম করছি, এগুলো সব কিছু উপহার। এবং খুবই কাকতালীয় যে এতদিন পর আপনার সাথে আমার দেখা। আচ্ছা, আমরা সবই যে কাজ করে আমাদের দেখাই হয়নি না, মাঝখানে দেখা হচ্ছে বেশ কয়েকটা শুটিং এ, কিন্তু কখনো একসাথে কাজ হয়নি। ও আচ্ছা, আমার মেমোরিজ একটু বয়স্ক হয়ে গেছে, তো মেমোরিজটা এতটা বয়স অবশ্য হয়নি, খুবই কম। মাঝে মধ্যে ভুলে যাওয়ার মতো বয়স হয়েছে বোধ এখন। তুই বুঝতে পারি না, আমি বুঝি। আমি বয়সে গেলে বুঝতে পারবো। আমি যখন স্কুলে পড়ি, মানে আপনার গানগুলো শুনলে যেটা হয় যে খুবই নস্টালজিক হয়ে যায়। আমার অনেক বন্ধুদের কথা মনে পড়ে যারা একদম ডাই হার্ট ফ্যান, মানে মারা যাচ্ছে লিটারেলি গানের জন্য, আপনার জন্য, এবং ভিউ কার্ড রেখে দিচ্ছে, ব্যাগের পেছনে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে, তার রুমে ঢুকলে দেখা যাচ্ছে যে পুরো রুম ভর্তি হচ্ছে আপনার ছবি দিয়ে ভর্তি। এবং আমাদের কাছে অসংখ্য অ্যালবাম, আমার কাছে মনে হয় অলমোস্ট সবগুলো অ্যালবামই সংরক্ষণে ছিল, কারণ তখন তো আসলে আমরা অ্যালবাম কিনতে ফরিদপুর শহরে যেতাম, উপজেলা শহরে কোনো অ্যালবামের দোকান ছিল না। উৎসবমুখর পরিবেশ ছিল তখন। হ্যাঁ, এবং তখন গিয়ে আমাদেরকে অর্ডার দিয়ে আসতে হতো যে পরবর্তী এই অ্যালবামটা লাগবে, এটা রেখে দেবেন। ওই ব্যাপারটা কিন্তু ওইটা আমরা যারা 90s কিড আমরা বুঝতে পারবো, আমাদের পরবর্তী জেনারেশন বুঝবে না। আপনি আসলে সেই অ্যালবামের সেই স্বর্ণযুগটা কতটা মিস করেন? না, অবশ্যই মিস করি। আমি তো আসলে যখন ইন্ডাস্ট্রিতে করি তখন তো আসলে অনেক বড় বড় শিল্পীদের প্রভাব ছিল, জেমস ভাই, বাচ্চু ভাই, বিশ্বদা, তপন, এজরুল ভাই, মনির খান, অনেক সবাই তখন হিট আর্টিস্ট ছিল। তো এখন আমার যে এন্ট্রিটা সেটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ প্রথম ঈদে তো অ্যালবামটা বের হওয়ার কথা, ঈদে অ্যালবামটা বের হয়নি কেন? বড় বড় আর্টিস্টদের ভিড়ে কোম্পানি রিস্ক নেয়নি। কোম্পানি ভেবেছিল যদি বাই চান্স যদি অ্যালবামটা ক্লিক করে যায় সেক্ষেত্রে রি অর্ডার আসবে,
তখন ক্যাসেটটা সাপ্লাই দিতে পারবে না, তাদের আগাম চিন্তা যেটা কোম্পানি যেটা তাদের উপরে ভাবে। তো সেই অ্যালবামটা ঈদে রিলিজ না, তো আমি খুব মন খারাপ করি, মন খারাপ করে আমি রেগে টেগে পুরো কোম্পানিকে বোকাবো, যেটা হয় আর কি। মানে তখনও খুব গরম ছিলেন? আমি এমনই। তো আমি তখন বকাবকি করে চলে গেলাম, কুমিল্লায় চলে গেলাম। কুমিল্লায় গিয়ে ঈদ করে আর আসি না ঢাকায়। পরবর্তীতে প্রায় ঈদের পর প্রায় 30 days মেবি হবে, তারপরে অ্যালবামটা রিলিজ হয়। রিলিজ হওয়ার পর আমার কলিগ ছিলেন পিএল হাসান ভাই, উনি বললেন আসিফ তুমি কই? আমি কুমিল্লায়, তোমার তো অ্যালবাম রিলিজ হয়ে গেছে। তখন আমি একটা দৌড় দিলাম বাসা থেকে, আমাদের একটা দোকান ছিল অডিও জিপসি, জিলা স্কুল উল্টা দিকে, আমরা সেখানে আড্ডা দিতাম, আমাদেরই ছিল, আমরা ক্যাসেট বিক্রি করতাম, রেকর্ডিং করতাম, শখ থেকে করা। আর তখন তো এই আসলে এই আর কি ওই অডিও জিপসি কেন্দ্রিক আড্ডাটা ছিল আমাদের, আমরা গ্রুপটার নামে জিপসি ছিল। তো এটা একটা অনুভূতির ব্যাপার ছিল যে সারা দেশে প্রথম 2 মাস কিন্তু কোনো রেসপন্স ছিল না অ্যালবামটার। এই বন্যা আসলো, তারপর আবার দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে অ্যালবামটা ক্লিক করে প্রায় 2.5-3 মাস পরে গিয়ে তারপর থেকে তো ইতিহাসটা মোটামুটি আমার পক্ষে আসছে আর কি। তারপর যখন যেখানে যেতেন সব জায়গায় আপনার গান বাজছে, শহর থেকে গ্রাম সব শ্রেণীর মানুষ কিন্তু গানগুলোকে লুফে নিচ্ছে, ওই সময়টা কেমন ছিল? এটা খুবই লাকিয়েস্ট আমি, যে এটা মানে একটা অ্যালবামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ, আপনি পিকনিক পার্টিতে যাও, দোকানে যাও, বাজারে যাও, লটারির দোকানে যাও, মলমের দোকানে যাও, বিরহে আছে সেও শুনছে, যে প্রেমে পড়েছে সেও শুনছে। এটা আমি মনে করি যে একটা ব্লেসিংস আমার জন্য, যে বাংলাদেশের মানুষ শুরু থেকে আমাকে খুব পজিটিভভাবে নিয়েছে। আমি সেটা ধারাবাহিকতা ছিল দীর্ঘদিন, অন্তত 2009-10 পর্যন্ত আমি কম্পিটিটিভ একটা মার্কেটে ছিলাম আমি, এবং আমাদের বিজনেসটা যে ডাল হয়ে যাচ্ছিল, আমাদের অডিও সার্কিটটা। অ্যালবাম হারিয়ে গেল, সিঙ্গেল ট্র্যাকের সিডি আসলো, তারপর সিঙ্গেল ট্র্যাক। ওই সিডি এবং সিঙ্গেল অডিওর ক্ষেত্রে যেটা আমি মিস করি সেটা হচ্ছে আমরা যে সুবিধাটা পেয়েছি, একটা অ্যালবামে থাকতো 12টা গান, তো 12টা গান থেকে কোনো না কোনো গান ক্লিক করতো, কিন্তু এখনকার জেনারেশন এটা খুব মিস করে। ওরা একটা সিঙ্গেলস করে, সেটা রিলিজ হলে হিট হতেও পারে, নাও হতে পারে, হিট হলে আরেকটা কাজ পাবে, যদি হিট না হয় তাহলে সে আরেকটা কাজ পাওয়া তো খুব দুর্বিষহ হয়ে যায়। ওটা খুব খারাপ লাগে আমার কাছে, যে আসলে আমাদের ট্যালেন্টদেরকে প্রমোট করার জন্য ক্যাসেটের যে ভূমিকাটা ছিল সেটা আসলে এখন নাই। তখন একটা দরদ ছিল অন্যরকম। আমি যখন আমার লাইফে প্রথম আখি আলমগীরের ইন্টারভিউ করি, তো আখি আপু একটু পর শুধু আমার দিকে তাকাচ্ছে, মানে আমি তো গান খুব ভালোবাসি, মানে আমি গান খাই ঘুমাই, মানে শয়ন স্বপনে গান, আমি গান গাইতে জানি না কিন্তু গানের পুরো লিরিক মুখস্থ থাকে। তো আপু পাশে বসা, উনি গান করছে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে, আমি ওনার অনেক গান যেগুলো উনি করছেন সেগুলো আমি পুরো লাইন বাই লাইন ওনার সাথে গেয়ে যাচ্ছি, ঠোঁট মিলাচ্ছি। সো উনি আমাকে শেষ করে বললো যে, আমি বুঝলাম না, তুমি কি এই গানটাও জানো? নদী বোঝে জোয়ার ভাটা চাঁদের আকর্ষণ, তুমি এটাও তুমি জানো? এটা কিভাবে সম্ভব? তো আমি এক এক করে ওনাকে বললাম যে আপু, এই অ্যালবামের সময়টায় যেহেতু আমার বাবা মা একটু গান শুনতে খুব ভালোবাসতেন, সেই সময়ে আমরা অলমোস্ট সব, মানে যারা ভালো খুব শিল্পী, খুব ভালো গাইতেন, খুবই প্রমিনেন্ট, তাদের অ্যালবামগুলো আমাদের বাসায় থাকতো, এই জন্য গান শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে, যার জন্য আমি আসলে গানগুলোর প্রত্যেকটা লিরিক আমার মুখস্থ। হয়তো আমি সুরে হয়তো গাইতে পারবো না, আপনি গাইলে আপনার সাথে সুরে আমি মিলাতে পারবো, একা গাইতে পারবো না। গান যে সবাইকে গাইতে হবে তা না, গানের যে বাণীটা আছে, সুরটা আছে, কম্পোজিশনটা আছে, গায়কী আছে, সেটাকে ফিল করলেই হয়। সবাই গান গাইবে না, সবাই ক্রিকেট খেলবে না, সবাই ফুটবল খেলবে না, তাই না? এক একজনের একটা কোয়ালিটির ইস্যু আছে। তো আমি মনে করি যে আমি খুব লাকি, আমার একটা ফ্যান বেজ এখন অটুট আছে, যারা সে ছোট থেকে আমার ফ্যান ছিল, এখনও তারা 40-42 বছর বয়স হয়ে গেছে, এরা আমাকে ছাড়ে নেই। তো আমি ওদের জন্য গান করার ওদের টেস্ট যেহেতু পরিবর্তিত হয়েছে, আমি চেষ্টা করি কিছু করার জন্য। আমি তো কম্পিটিশন গান তো আর করি না, এমন লিরিক ভালো লাগলে করি, বা কখনো টাকা শর্ট হয়ে গেলে তখন গান গাই আর কি। আচ্ছা, এই প্রসঙ্গ যেহেতু আনলেন, কখনো কি এমন হয়েছে পুরো জীবদ্দশায় যে টাকা পয়সা টানা পোড়নে আপনি আছেন? আমি এটা থাকি, কারণ হচ্ছে কি আমার অনেকগুলো স্টুডেন্ট আছে সারা দেশে, আমি প্রচুর স্টুডেন্ট পড়াই, আর আমার ওই খেলাধুলায় আমার কিছু পৃষ্ঠপোষক থাকতে, আমার রেস্টুরেন্ট ছিল একটা। তো আমার জীবনে কখনো অর্থের প্রতি আমার কোনো টান কাজ করে নাই, কখনোই না, কারণ আমার হাতে সুযোগ ছিল বিজনেস করার, অনেক কিছু করার সুযোগ ছিল, আমি শুধু গানটাই গাই। তো সেক্ষেত্রে আমার টানাপোড়েন থাকে। আমার ছোট ছেলে ওর মাকে বললো, বাবা এত বড় একজন সেলিব্রিটি, বাবাকে সবাই চিনে, বাবার তো ওই টানাপোড়েনই শেষ হচ্ছে না। তো আমি তাকে কিছু বলিনি, আমি শুনলাম যে সে দেখে তো মা অন্যান্য হাইফাই লাইফ, তারপরে একটা ঘড়ি পরি না, চেইন পরি না, সানগ্লাস পরি না, কেউ দিলে পরি আর কি, কিনে পরি না। তো তখন আমি তার মাকে বললাম যে, ওকে বললো সাধারণ থাকাটা অসাধারণ ব্যাপার, আমি এটাই সাধারণ থাকার চেষ্টা করি একটু।
বাহ, এটা একটা চমৎকার কথা বলেছেন। আমি কোট করবো এই কথাটা, যে সাধারণ থাকা অসাধারণ অসাধারণ ব্যাপার। ভাবির সঙ্গে আপনার পরিচয়, সেটা নিয়ে অনেক রকম মুখরোচক গল্প আছে, একটু কি আজকে বলা যায়? ও ছিল বেসিক্যালি একটা ক্রিকেট পরিবারের সদস্য এবং সে মাঠে থাকতো সবসময়। তো আমি তখন ক্লাস 9-এ যখন পড়ি তখন ক্রিকেটার্স কুমিল্লা নামে আমাদের একটা ক্লাব ছিল, সংগঠন। আমরা ট্যালেন্ট হান্ট থেকে সেখানে আসছি, আন্ডার 14। তারপর আমরা একটা সংগঠন করি ক্রিকেটার্স কুমিল্লা, সেখান থেকে ট্যালেন্টদেরকে নিয়ে। তো সেই ক্লাবের আবার সেক্রেটারি ছিলাম আমি। তো মাঠে আসতো, আমি একটু ড্যাশিং ব্যাটিং করতাম, পেস বোলিং করতাম, তো পারফরমেন্স ভালো ছিল। আরে বাবা, মানে পেস বোলিংও করতেন আবার, খুব বোলিং অলরাউন্ডার ছিলাম। হ্যাঁ, পুরো দুর্দান্ত বোলিং অলরাউন্ডার ছিলাম। তো সে আমার কুমিল্লা জিলা স্কুলে একটা খেলা ছিল, আমার টিমের এগেনস্টে আমারই খেলা। দ্যাট মিনস আমার মহল্লা থেকে টিম রাখলো 11 ব্রাদার্স। এখন মহল্লা তো আমি ট্রেনিং নিচ্ছি ওখানে ক্রিকেটার্সে, আর খেলছি মহল্লার টিমে 11 ব্রাদার্স। তো এটা নিয়ে পরবর্তীতে যেহেতু এলাকার মানুষের দাবি থাকে, তো আমি খেললাম 11 ব্রাদার্সে। এবং ওই যে ক্রিকেটার্সে বাংলাদেশের ন্যাশনাল টিম প্লেয়ার ছিল, কুমিল্লার সেরা সেরা প্লেয়ার ছিল। তো ওই ম্যাচটা আমি এটা 50 রান করি, আর হাফ সেঞ্চুরি করে ফেললেন। 3টা 6 মারলাম আমার বসকেই, মানে যার কাছে ট্রেনিং নিলাম আর কি। হ্যাঁ, দুর্দান্ত। তো ওখান থেকে আমার বেগমের সাথে ভালো একটা সম্পর্ক হয়। কিরকম, সে ক্রিকেটটা পছন্দ করে, তো ক্রিকেট রাসিফকে সে পছন্দ করে। তারপর ওদের বাসায় আবার আমরা নেট প্র্যাকটিস করতাম, ব্যাটিং বোলিং। স্পেশালি আমরা লাইক 6 জন ভালো ব্যাটার বা 3 জন ভালো বোলার সিলেক্ট করা হতো। আমরা 2 ঘন্টা সেশন করতাম, সব সেশন শেষ করে সিলেক্ট করা হতো যে আজকে ও 20 মিনিট ব্যাটিং করবে, ও 10 মিনিট বল করবে বা 10 ওভার বল করবে। তো তখন সে আমাদেরকে খাওয়া দাওয়া করাতো আর কি, যে নুডলস ফুডলস আছে না, পুডিং, এগুলো খাবার টাবার আসতে আস্তে আস্তে কেমনে কেমনে জানি ভালো লাগা লাগে শুরু হয়ে গেল। তো আমি আবার প্রেমের ব্যাপারে রোবোটিক ছিলাম একটু। তো ওখানেও এরকম খুব কাঠখোট্টা? না, আমার তো সময় নেই, আমি তো আসলে আমার তো সংগঠন চালাতে হয়, সংগঠন, ক্রিকেট, গান। এই 20 টাকা চাঁদা দিয়ে, তো তুমি তো 20 টাকা চাঁদা দিয়ে তো একটা ক্রিকেট বলের দাম ছিল 130 টাকা ইয়র্কার। একটা গ্লাভস কিনতে গেলে, ব্যাটিং গ্লাভস কিনতে গেলে 500 টাকা, একটা প্যাড কিনতে গেলে লাগতো মানে মিনিমাম 1500-1000 টাকা লাগতো। তো এগুলো জোগাড় করতে হয়। তো আমার মাথায় বন করে ঘুরতে, আবার আমাদের প্লেয়ারগুলিকে ঢাকায় সেটেল করা, কে কোন টিমে খেলবে। আমি নিজের জন্য কখনো কিছু চাইনি, আমি চাচ্ছিলাম ওরা খেলুক। তো যাই হোক, পরবর্তীতে প্রেম হওয়ার কারণে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। তো আমার কোচ যিনি, যেহেতু যেটা হয় আর কি বাংলা সিনেমার মতো স্টোরি, তো প্রেম টিম হওয়ার পরে আমার টিম থেকে আমার ডাউন হয়ে গেলাম একটু, মানে 9 নম্বরে বোলিং, 9 নম্বরে ব্যাটিং। তো পজিশন চেঞ্জ করে দিলাম, এটা ব্যক্তিগত প্রতিশোধে চলে গেছে ব্যাপারটা। তো পরবর্তীতে আমাদের আমার ডেপুটি ছিল, যে আমি ক্যাপ্টেন ছিলাম, পর আমার ক্যাপ্টেনশিপ নিয়ে যায়। তো উনি ক্যাপ্টেন ছিলেন, তো উনি মাঠ থেকে বেরোলেন কিছুক্ষণের জন্য। উল্লাস ছিল, আমার ফখরুল আলম উল্লাস আমার ডেপুটি ছিল, সবসময়কার ডেপুটি ছিল, এখনো আছে। তো উল্লাস আমাকে বোলিং দিল। ওই দিন আমি ওই ফাঁকি 4 ওভার 5 ওভার বল করে 6 উইকেট নিয়ে ডিস্ট্রিক্ট টিমে আন্ডার 19-এর চান্স পেয়ে গেলাম। ফ্যান্টাস্টিক। তো এটা ওই সুযোগটা ছিল আমার, নাহলে আমি ডিস্ট্রিক্ট টিমে আসার মতো স্কোরই ছিল না আমার। শুধুমাত্র স্কোর তো লাগবে, হয় উইকেট লাগবে না রান লাগবে, কিছু একটা করতে হবে। আন্ডার 19-এ চান্স পাওয়ার পর কি হলো? খেললাম, আন্ডার 19 খেললাম। ওর তো তারপর তো 92-তে বিয়ে করে ফেললাম। এই বিয়ে নিয়ে আরেক ঐতিহাসিক কাহিনী, দৌড়াদৌড়ি, মারামারির সিকোয়েন্স। তো আমার আব্বা নিজেও ইনভলভ হয়ে গেলেন। আব্বা আবার, ওনার সাথে আমার খুব একটা কথাবার্তা হতো না, একটু মানে ওনাকে, যেহেতু আমি ক্রাইম করতাম বা বিচার টিচার আসতো, আর উনি আমার দেখলেই মনে হতো কোনো একটা নতুন ঘটনা আসছে, বা মানে স্কুলের টিচার যদি নিশ্চয়ই আমার বিরুদ্ধে কমপ্লেন আছে বা এলাকাবাসী। আমি আব্বাকে দেখলেই মনে হতো যে আমার বা আরেকজনের চিঠি লিখে দিতাম, প্রেম করতো আরেকজন চিঠি লিখতাম, আমি হাতের লেখা ভালো ছিল, ওইটাও ধরা খেতেন, এগুলো নিয়ে আসতো বাসায়। তো এখন হাতের লেখা তো আর চেঞ্জ করে, আব্বা তো উকিল মানুষ, অ্যাডভোকেট মানুষ, ধরে ফেলতো। তো আবার কিছু মাইটটা খাইতে হয়েছে। তো সবকিছু মিলে আসলে আমি সেবা করতে গিয়ে অনেক বিপদে পড়েছে, অনেক অনেক। পরে ভাবিকে যে 92-তে বিয়ে করে, এটা কি পালিয়ে গিয়ে বিয়ে? না, পালে না, পালাপালি দেবে না। সেটা হচ্ছে সে বেরোয় গেছে বাসা থেকে, তারপর বাসায় একটা বাফার স্টেটে গেছে আর কি, সেখান থেকে তাকে তুলে নিয়ে এসছে আমার চাচার বাসায়। তো বাসায় তো নিতে পারেন, আম্মা ছিলেন, আম্মা তখন বোন টিভি, আম্মা সিএমএইচ এর চিকিৎসা চলছিল, আর আব্বা ছিলেন। আব্বা খুব হেল্প করছে আমাকে। আরে বাহ, সাংঘাতিক ব্যাপার। আব্বা একদম চিঠি লিখে, তারপর চাচা বাসায় নিলাম, চাচার বাসা থেকে ফুয়াতো বাসায় ট্রান্সফার করে হলো, কারণ চাচার তখন আমার চাচাতো বন্ধুর বিয়ে হয় নেই। এটা পরিবেশটা খারাপ হতে পারে বা ভবিষ্যতে এফেক্ট থাকতে পারে, একটা এফেক্ট পড়েই। তো সেক্ষেত্রে আমি ওখানে গেলাম আমাদের ফুয়াতো বাসায়, ওখানে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি আবার ঢাকা চলে আসি, না বলি। তখন তো আসলে ইন্টারনেট মাত্র পাস করছি, তো কি করবো, মাথায় কাজ করতেছে, খুবই অল্প বয়স, 19 বছর 3 মাস। 19 বছর 3 বছর 3 মাসে আপনি বিয়ে করেছেন, তখন বাল্য বিবাহ অলমোস্ট। হ্যাঁ। এবং কাজী সাহেব দেখাচ্ছে 25 বছর। আচ্ছা, আর ভাবির বয়স তখন কত ছিল? ও আমার একটু, আমরা একই ব্যাচের ছিলাম,
তো সে একটু আমার 9 মাসের বড়, এই যে। আচ্ছা আচ্ছা, তো ওটা আমি কাউন্ট করেন না? ওটা আমি মাথায় রাখি না। তো সেক্ষেত্রে ওর ডেডিকেশন ছিল হাই। আচ্ছা, আমার মনে হয় যে আমি তাকে সেভাবে ভালোবাসতে পারিনি যেভাবে সে আমাকে বাসত। দারুণ, এটা যে আজকে আপনি স্বীকার করলেন এটা আমার খুব ভালো লাগলো। আমি স্বীকার করতে চাই না, কারণ সে আবার এটা দেখলে আবার ছড়ি ঘোরানো শুরু করবে। আমার বউ আবার ওই মাঠের মেয়ে, তো সাধারণত সে মেয়েদের সাথে চলেছে কম। হ্যাঁ, ও যেহেতু ক্রিকেট পছন্দ, নিজে খেলতো, বাচ্চা সাঁতার কাটতো, মানে ছেলেদের সাথে তার চলাচল খুব ছিল। স্পোর্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ফ্যামিলিটা ওরকম। তো দেখলাম মাঠের একমাত্র দর্শক, ওই আর কি। তো ও আমার খেলার ফ্যান ছিল। তো পরবর্তীতে তো আবার চেঞ্জ হয়ে গেল, পরে তো হয়ে গেলাম গায়ক। হ্যাঁ। মাঝখানে আবার ছিলাম বেশ কিছুদিন, অনার্স করলাম কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজে, মাস্টার্স করলাম। তখন 97-এ শিফট করলাম ঢাকায়। তো ঢাকায় আসে পর আবার প্রায় 3.5-4 বছর একটা স্ট্রাগল ছিল, হার্ড স্ট্রাগল। ঢাকায় বলতাম কুমিল্লা ভালো আছে, কুমিল্লায় বলতাম ঢাকায় ভালো আছি। আম্মা বলতেন তুমি কিছু একটা করো। তখন আমার ভাই ছিলেন আর্মিতে, উনি মেজর, উনি ছিলেন আর্মি চিফ। ওনার পিএস কি বলে এটাকে, আর্মি চিফের কি যেন বলে থাকতেন, আচ্ছা, যাই হোক, জিওসি না কি বলে। হ্যাঁ হ্যাঁ। তো ওনার সাথে জেনারেল নুরুদ্দিন সাহেব ছিলেন তখন। তো আমাকে একটা চাকরি দিলেন ফিনলে টি গার্ডেনে। আচ্ছা, ওটা 16,000 টাকা স্যালারি, তখনই ভালো। টি গার্ডেনও চাকরি করেছেন? না, করিনি, করেননি। আচ্ছা, চাকরি ছিল। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি আমার আম্মাকে বললাম, আম্মা, তখন আমার ওই ছেলেও হয়ে গেছে, ছোটটা হয়ে গেছে তখন ঢাকায়। তার মানে এখন 2 ছেলে? 2 ছেলে, হ্যাঁ। টোটাল সংখ্যা 4 হয়ে গেল আমরা। তো আম্মাকে বললাম, আম্মা আমি একটা বড় জাল ফেলছি, অনেক বড়। এটা তো গুছাইতেও সময় লাগে। মনে করেন ধর্মসাগর একটা বড় দিঘি, সেখানে একটা জাল ফেলছি, এটা পুরা পুকুর দিঘিটাকে কাভার করে এক জায়গায় হবে। তারপরে তো আমি শিকারগুলি মাছগুলো ধরবো। তো আম্মা আমি জালটা গুছিয়ে নিয়ে আসছি, আমার একটু সময় দেন, আমার গানে ক্যারিয়ারটা হবে, আমি আশাবাদী। বাহ। তো তারপর ইফতেখার হোসেন পিন্টু, শওকত আলী ইমন, ইথুন বাবু, আজমির বাবু, তাদের ব্যাপক কন্ট্রিবিউশন ছিল আমার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। ইন্টারভিউ দিতে গেলে সবসময় আপনার কথা বলেন। আমার প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল যখন ইন্টারভিউ করেছি আমি, তারা আসলে কথাগুলি উল্লেখ করেন। হ্যাঁ, আমি সবসময় এগুলো স্বীকার করি। কেন? কারণ আমি তো গানের কিছু বুঝি না, আমি গান শিখি নাই কখনো। এমনি ট্রাই করতো আব্বা ছোটবেলায়, বা স্কুলে আমার টিচার ছিলেন কল্যাণ সেন গুপ্তা, উনিও মারতেন। মানে আমাকে দিয়ে সব কাজে বিতর্ক করতাম, স্কুলে মিলাদ পড়াতাম, লালন গীতি গাইতাম, নজরুল। কিন্তু আমার ইন্টারেস্ট ছিল না, আমার ছিল খেলাধুলার দিকে নেশা। তো আব্বা নজরুল একাডেমিতে নিয়ে গেছে আমাকে। আব্বা একদিক দিয়ে বেরোলো, আমি আরেক দিয়ে বেরোয় গেলাম মাঠের দিকে। তো আসলে গানটা শেখা হয় নাই। তখন আমি ভাবলাম যে ঢাকায় যেহেতু গান গাইতে আসছে, আমার উচিত ভালো ভালো মিউজিশিয়ানদের সাথে চলা, এবং তাদের সাথে চললে আমি নিশ্চয়ই নিজেকে ইমপ্রুভ করতে পারবো। তখন শওকত আলী ইমন আমাকে বললেন যে তুমি আর গান শেখার দরকার নেই, তুমি জাস্ট দেখো বড়রা কীভাবে গান গায়, হাদি ভাই কীভাবে গায়, মিলু ভাই কীভাবে গায়, এন্ড্রু কিশোর কীভাবে গায়, এগুলো দেখলেই তোমার ভিতরে চলে আসবে। তখন ওনাদের দামি ভয়েসগুলো আমি দিতাম। আচ্ছা, লাইক মিলু ভাই গাইবেন, তার আগে আমি ভয়েসটা দিতাম। আবার খুব খারাপ লাগতো, মিলু ভাই চলে গেল, গানটাকে আমারটা কিন্তু আগে ইরেজ করে দিল। তারপর তো মনে তো একদিন আমিও গাইবো, আমার গানও মানুষ গাইবে, এই আর কি। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। মানুষ হয়তো আমরা একটা সময় ভাবি যে আমি কোনো একদিন এই কাজটি করব, তারপর হয়তো ভাগ্য কখনো না কখনো ওই জায়গায় নিয়ে যায়। আসলে সফল মানুষের গল্প সবাই শোনে। হয়তো আমি সফল হলাম, কিন্তু আমার আবার অন্যদিকে সমস্যা কি, আমার মতো আমার চাইতে অনেক স্কিলড আর্টিস্ট যারা সারাটা জীবন প্র্যাকটিস করেছে, জীবন শেষ করলে মিউজিকে, আলটিমেটলি তার কোনো ফিউচার হলো না। কিন্তু আমার লাকটা ফেভার করে গেল। আমি একটা টাইম প্রেসের কাছে খুব পপুলার হয়ে গেলাম, সাধারণ মানুষের কাছে পপুলার হয়ে গেলাম। আর আমার লাইফস্টাইলটা ওদের খুব পছন্দ হতো আর কি। আমি যে কথাবার্তা উচ্ছ্বাস বলে ফেলতাম, ভালো লাগতো। আগে থেকেই একটু বিপ্লবী টাইপের ছিলাম, অনেক কিছুই তখন প্রতিবাদ মুখর থাকতাম। শিল্পীদের ফান্ড কারেক্ট করা বা শিল্পীদের সাথে অনিয়মগুলো যেগুলো হতো, তাদের ফিউচার কি হবে এগুলো নিয়ে ভাবতাম, কাজ করার চেষ্টা করেছি। তো সব কিছু মিলে আসলে ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় আমার শত্রু কম, হয়তো আমার ব্যবহারটা ভালো না, কিন্তু আমি ব্যবহারটা আসলে ইচ্ছে করে খারাপ করি না, আমি শেখানোর জন্য করি যে এটা তোমরা জেদ বাড়াও, তোমরা একত্রিত হও। কিন্তু পারি না, মিউজিক ইন্ডাস্ট্রির সব ইন্ডিভিজুয়াল পারফর্মার, তো কেউ কারো কথা শুনে না। তো এটা এখনও হয়নি। তারপর আমি তো রিটায়ারমেন্টে চলে গেলাম, আমাদের কপিরাইট, তারপর আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ, এগুলোর অধিকার আদায়ের জন্য। তারপর 4-5 বছর মিউজিক থেকে বেরিয়েছিলাম রিটায়ারমেন্টে। তারপর প্লেব্যাক থেকে বেরোলাম, অশ্লীল গান, নকল গানের প্রতিবাদে অনেক কিছু করছি, অনিশ্চিত করে ফেলছি নিজের লাইফ নিজেকে। আমি কখনোই ভাবি না যে এই কাজটা আমি যদি চুপ করে করি আমার অনেক সফল হব, কিন্তু সেই সফলতা আমাকে টানে না। আমি পছন্দ করি যে আমি না, আমরা
এটা হচ্ছে আমার মূল মোটো। রাজনীতি নিয়ে আপনার মন্তব্য? রাজনীতি তো আসলে রাজনীতির বাইরে কেউই না। তো আমি রাজনীতি পছন্দ করি ছোটবেলা থেকে। আমাদের ফ্যামিলিতে আছে, যেমন আমার আব্বা কাস্টডিতে ছিলেন প্রায় 4 বছরের মতো। ও মাই গড। আমার সেজ ভাই জেল খেটেছেন এরা শেখ মুজিবুর রহমানের আমলে। আমার আমার ইমিডিয়েট বড় ভাইটা জেল খেটেছেন প্রায় 4.5 বছর এরশাদ আমলে। তো সেই তুলনায় আমি আবার হাসিনার আমলে খাটলাম 7 দিন। তো সব রাজনৈতিক কারণেই। তো রাজনীতি আমি করি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফ্যান আমি। কারণ আমি তখন নাটক করতে আসলাম ঢাকায়, উনি ছিলেন কুমিল্লায়, আসতেন ঘন ঘন ঈদগায়, ওনার হেলিকপ্টার নামতেন, সেখান থেকে আমরা কাফ ছিলাম, কাফ থেকে ওনাকে ফুল দিতাম। তারপর আমরা নাটক করলাম একটা স্কুলে, সবই তো কল্যাণী সব করেছেন আমাকে দিয়ে। তো ওখানে খেলাঘরের পুতুলগুলো একটা নাটিকা ছিল, ছোট্ট নাটিকা। তো সেটার একটা রোল ছিল পণ্ডিত বোর, মানে কমেডি রোল। হ্যাঁ, ওটা আপনি করেছিলেন। কমেডি রোলটা আমি করেছি। তো জিয়াউর রহমান সাহেব সন্ধ্যার সময় আসলেন আমাদের নাটকের আগের দিন 8টা সাড়ে 8টা বাজে উইন্টার। উনি এসে আমাদেরকে জানালা দিয়ে চকলেট দিয়ে গেলেন। তারপর ওই বছরই 30 মে উনি শহীদ হন। তো ওইটা আমার মনে খুব দাগ কাটে। আমি সবসময় তারপর বেগম জিয়ার সাথে চললাম দীর্ঘদিন, ওনার সাথে প্রায় 2002 থেকে 2017 পর্যন্ত নিবিড় যোগাযোগ ছিল। তো সব কিছু মিলিয়ে না আমার মানে জিয়াউর রহমান সাহেবের সে ছোটবেলা আর ম্যাডামের সাথে আমার রাইজিং ক্যারিয়ারটা মোটামুটি একদম ধ্বংসই করে দিছি। এটা ইচ্ছা করে করি না। আমি চেয়েছিলাম যে রাজনীতির চেঞ্জ হোক, আর বেগম জিয়ার পার্সোনালিটি, ওনার সিদ্ধান্ত নেওয়ার যে ডেডিকেশন, বোল্ডনেস, এগুলো ভালো লাগতো আমার কাছে। আর উনি ফলস কথা হাওয়া দেয় চাটুকারিতে পছন্দ করতেন না। তো সেক্ষেত্রে আমারও পছন্দ করতেন, আমি হাওয়াটার মধ্যে নেই। যেমন 2009 সালে কাউন্সিল হলো 8 ডিসেম্বরের কাউন্সিলে ম্যাডাম 9টা কনভেনিং কমিটি ছিল। তো আমাকে এমন একজনের সাথে দেওয়া হলো, আমি জানি তিনি টাকা চুরি করবেন বা টাকা সরাই ফেলবেন, যেটা আমাদের আর্টিস্টদের পাওয়ার কথা বা এই সাউন্ডের পাওয়ার কথা। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম ওনার সাথে আমি কাজ করবো না, কারণ পরবর্তীতে ফিনান্সিয়াল ব্লেমটা আমার কাছে চলে আসবে। ম্যাডাম আমি কিভাবে কাজ করবো তাহলে? ম্যাডাম বললো, পুরা এখানে 9 জন কনভেনার আছে, তুমি মেম্বার সেক্রেটারি। মানে একবার ভাবো, আমার মতো ছোট্ট একটা ছেলেকে, বেগম জিয়া তখন তো দল ক্ষমতায় নাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তো ওই সময় আমার মতো একটা ছেলেকে ম্যাডাম পুরো কাউন্সিলের দায়িত্ব দিল। কাউন্সিলের দায়িত্ব আমাদের বিশাল ব্যাপার, 20,000 মানুষ, সবার ডেলিগেট আসবে সারা দেশ থেকে, ন্যাম সম্মেলন কেন্দ্র, সেখানকার চাবি আমার কাছে, মেন গেটের চাবি। তো এমনকি তারেক রহমান সাহেবের তখন একটা বক্তব্য প্রচার হবে, ওনার সিডিগুলো আমার কাছে, 3টা সিডি কপি করেছিলাম, ফ্লপি। তো এই কাজ করার সময় কাউকে বিশ্বাস করতে পারছে না সিডিটা। এখন র্যাব ঘুরতেছে ওইদিকে, জ্যামান নিয়ে বসে, তারা ভাবছিল তারেক রহমান সাহেব হয়তো লাইভ কথা বলবেন কাউন্সিলে, কিন্তু আসলে এটা ছিল রেকর্ডেড। আর তখন তো অত টেকনোলজি হাই ছিল না, মনে করো একটা ডিজিটাল স্ক্রিনও থাকতো না, ওই ছোটো ছোটো টিভির মধ্যে আমরা দেখাতে হবে এগুলি। তো পরবর্তীতে তারেক ভাইয়ের বক্তব্য প্রচারিত হলো এবং একটা ধোঁকা দিলাম আর কি সরকারকে, যে আসলে তো ওটা একটা অনেক দায়িত্বশীল কাজ ছিল। যে নজরুল ইসলাম খান সাহেব ছিলেন, মারুফ কামাল খান সোহেল ছিলেন ম্যাডামের প্রেস সেক্রেটারি, এই দুজনের বাইরে আমি কাউকে জানতে দিই নাই বা কেউ জানতো না, একদম একান্তই গোপন ছিল। আপনি ইচ্ছা করে একটু রাজনীতি থেকে দূরে? না, আমি তো 11 সালের পলিটিক্স থেকে বেরোয় গেছি বিএনপির, আমার পছন্দ হয় নাই। আর ইনফ্যাক্ট একটা ঘটনা ঘটেছিল, পরবর্তীতে আমি এটা নিয়ে ম্যাডামকে রিজাইন লেটার দিলাম, মির্জা ফখরুল ইসলাম সাহেবকে, উনি তখন ভারপ্রাপ্ত ছিলেন। তো ম্যাডাম কাছে মোশাররফ স্যারকে দায়িত্ব দিলেন। তো মোশাররফ স্যারের কথা আমি শুনি না, আমি কারো কথা রয়ে গেলে কারো কথা শুনি না। শুধু ম্যাডাম যদি কিছু বলে উনিই কন্ট্রোল করতে পারতেন আমাকে, এবং উনি নিজে আমাকে বলতেন তুমি ওখানে যাবো, এটা করবো, এটা করবো, ওনার ডিকটেশনে চলতে হবে, কারো কথা শুনতাম না, কারো বিশ্বাস করতাম না কাউকে আমি। তো পরবর্তীতে আর কি অনেকগুলা দায়িত্ব মেজর বলে শেষ করা যাবে, কারণ বেগম জিয়ার সাথে আমার এত মেমোরিজ। এখন কি একটু আক্ষেপ হয় যে ওই সময় হয়তো রাজনীতি না করলে ক্যারিয়ারের এই প্রবলেমটা ফেস করতে হতো না? আমি সবকিছু মেনে নেই, আমি নিয়তিকে খুব বিশ্বাস করি। আমি মনে করি যে যেটা আমার যখন দরকার ছিল সেটা আমি করেছি, যেটা আমার সাথে হওয়া উচিত ছিল সেটা হয়নি, এটা নিয়ে আমি কোনো আফসোস করি না। কারণ আমার আসলে একটা জীবন মানুষ কি চায়, একটা সুন্দর সমৃদ্ধ জীবনই তো চায়। আমি চেয়েছি সবসময় একটা পিসফুল লাইফ, যেন আমার ফ্যামিলি, আমার 2 ছেলে, আমার ভাই বোনরা, আমার বন্ধু বান্ধব, এবং আমি যাদের জন্য কাজ করি সোশ্যাল ওয়েলফেয়ারে কিছু কাজ করি, আমি ওয়েলফেয়ারের কাজগুলো যেন কন্টিনিউ হয়, মানুষকে ইনভলভ করি। আর আমার প্রচুর সার্কেল সারা দুনিয়াতে, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি 1 ঘন্টার মধ্যে নোটিস আমার খবর দিয়ে আমার লোক চলে যাবে তোমার কাছে। তো আমি মেনটেনেন্সটা খুব পছন্দ করি, আমার এই পাবলিক রিলেশনশিপটা খুব ভালো। তো বিএনপির রাজনীতি আমি করি না, কিন্তু বিএনপির সমর্থক কিন্তু আমি এখন আছি এবং থাকবো, এটা সুযোগ নেই যে অন্য কোথাও স্কিপ করার। কিন্তু এখনকার যে পলিটিক্স বিএনপির বা মাঝখানে যেগুলো চলেছে, ম্যাডাম যখন 2009-এর পর থেকে ম্যাডাম যখন অন্তরীণ হন, তখন আমি খুব রাগ ছিল যে এই দলটা এমন কেন,
বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে না, ওনাকে বিদেশ নেওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি সবাই বকাবকি করতাম। আর যাই হোক, পরবর্তী ম্যাডামের প্রতি অনুভূতি, মানে ম্যাডামের প্রতি আমার এত অনুরাগ, ম্যাডামের ছেলে হোক আর ম্যাডামের বউ হোক, সেটা আমার মুখ্য বিষয় না। আমার কাছে মনে হয় ম্যাডামই আমাদের শেষ সলিউশন। ওনার জন্য, ওনার ভালোর জন্য যাকে খুশি তাকে যা কিছু বলতে পারি আমি, এরকম ডেডিকেশন ছিল। আর এখনকার যে পলিটিক্সটা হচ্ছে সেটা যেহেতু নতুন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে, ওনারও একটা সেট আপ থাকে সব কিছু। জিয়াউর রহমান সাহেব আমলের লোক বেগম জিয়ার সাথে ছিলেন না, বেগম জিয়ার আমলের লোক তারেক সাহেবের সাথে থাকবেন না, ওনার যখন প্রয়োজন মনে হবে। বাট আমি সবসময় ডেডিকেটেড টু দ্য পার্টি। যদি এখন আপনাকে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডাকেন, আপনি কি যাবেন? যোগ কেন দেবেন? যাবো না? আমি যাবো না কেন? আমি চাই ডাকুক। আমি ওই যে ওকে ফোন করে ওরে হাওয়া দিয়ে কোনা দিয়ে আলাপ করে চাটুকার মতো এরকম হবে না। আমাকে প্রয়োজন বোধ করলে যে বিএনপির ম্যাডাম আমাকে সবসময় বলতেন যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা তোমার মধ্যে রাখবা, এটা কারোর সাথে শেয়ার করবে না, তুমি জাসাস করবে না, তুমি কুমিল্লার রাজনীতি করবে না, এটা তোমাকে নষ্ট করে ফেলবে। এবং তোমার যদি যে প্ল্যানগুলি থাকে তুমি ভাবো, সেটা আমাকে কোনো একদিন আমাদের দেখা হবে। আমাদের শেষ দেখা হয়েছিল 11ই অক্টোবর 17 সালে। আচ্ছা। তারপর 18 সালে ম্যাডাম জেলে যান, 18 সালে আমি জেলে যাই, ম্যাডাম তার আগে জেলে ছিলেন। তো ম্যাডাম খবর নিতেন। এমনকি 24 জুলাই বিপ্লবের পরে যখন নভেম্বর মাস আসে, ম্যাডামের যাওয়ার কথা 8 নভেম্বরে, 7 নভেম্বর যদি বিপ্লব এবং সংহতি দিবস ছিল, ম্যাডাম একটা সোর্সে আমাকে ফোন করে বলেছেন ওকে বলবা ও যেভাবে আছে সেভাবে থাকবে, ও শুধু গান গাইবে। ম্যাডাম নিশ্চয়ই কোনো একটা সিগন্যাল বা কোনো একটা ইনস্ট্রাকশন আমাকে দিয়ে গেছেন, আমি ম্যাডামের কথাটাই শুনি। আমি শেষ পর্যন্ত ওনার কথাই শুনি আসলে। বা আপনি শুধু গানই করুন, আপনার আর কিছু করার দরকার নেই, গানটাই সব, কারণ গানের জন্য আপনাকে আমরা এত ভালোবাসি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। খুব ভালো সময় কাটলো, এবং আপনার সাথে আড্ডা দিলে আমার আরেকটু সময় প্রয়োজন। এত অল্প সময়ে এত চমৎকার কথা শুনে আসলে শেষ করা সম্ভব না, কয়েকদিন প্রয়োজন। অনেক ভালো থাকুন, নিশ্চয়ই আবারও আড্ডা হবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শক তো কিছু আছে ভালো, কিছু আছে অ্যালার্জেটিক। দর্শকদেরকে বলবো আপনারা যুক্তির আলোকে চলেন। এ সমস্ত ফেসবুক কানে চিলে গান, আপনারা সংযত হন। ফেসবুকটাকে ইউজ করুন, এটা সোশ্যাল মিডিয়া। দেশের জন্য ভাবেন, কেউ কাউকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না। সুতরাং যুক্তির মধ্যে থাকেন। ভালো থাকবেন। ঈদ মোবারক। আবারও ঈদ মোবারক। অনেক ভালো থাকুন। বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, আর অবশ্যই টিবিএস এর এই আয়োজন দেখতে থাকুন। আপনারা দেখছিলেন টিবিএস শৈশবের ঈদ। সবার ঈদ ভালো কাটুক, পরিবারের সঙ্গে কাটুক, সেই প্রত্যাশা। ঈদ মোবারক।